सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। ओम सकले सुखी थाकुन, सुस्थ थाकुन, भालो थाकुन, आनंदे थाकुन। आमार चैनेले आपनादेरके सुस्वागतम। वेलकाम टू माई चैनल जोग ओ माया। देखुन आजके जे विषयटा निये आमि एसेछि सेई विषयटाय सारा पृथिवीर मानुष, कोटी कोटी मानुष जर्जरित। এটা একটা জটিল সমস্যা এবং গুরুতর স্বাস্থ্যবিধি। এটাকে যদি বলি সাইলেন্ট কিলার, নীরব ঘাতক। রোগটার নাম হচ্ছে হাই ব্লাড প্রেশার। এই হাই ব্লাড প্রেশার সমস্যায় আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আজকের আলোচনা থাকবে কি খাবো আর কি খাবো না, কি খাবেন আর কি খাবেন না। দেখুন তার আগে আমরা একটু জেনে নিই যে রক্তচাপ বলতে আমরা কি বোঝাচ্ছি। আমাদের রক্ত তো চলাচল করে ধমনী বা আর্টারিয়া, ভেন বা শিরার মধ্যে দিয়ে। আমরা খুব ভালো করেই জানি যে আর্টারির মধ্যে দিয়ে আমাদের শুদ্ধ রক্ত যাতায়াত করে। এই যে আর্টারি, এর মধ্যে দিয়ে যে রক্ত শরীরে যায়, তো কখনো কখনো এমন অবস্থার সৃষ্টি হয় যে সেই রক্তগুলো সেই যাবার পথে বাধাপ্রাপ্ত হয়। রক্ত নাড়িগুলো না ঠিক রবারের মতো, প্রয়োজন অনুযায়ী সংকুচিত হয় বা প্রয়োজনে প্রসারিত হয়ে যায়। কিন্তু এই রক্তবাহা নালীগুলো যখন শক্ত হয়ে যায় এবং ওর মধ্যে যদি কোনো কনজেশন আছে, যেমন কোলেস্টেরল থাকলে কনজেশন থাকতেই পারে, বাঁচতেই পারে। যদি সেই কনজেশন আসে বা বাধাপ্রাপ্ত হয় তাহলে কি হয়, ধমনীর গায়ে রক্তের চাপ বৃদ্ধি পায়। এটাকেই ব্লাড প্রেশার বা রক্তের চাপ বলা হয়। এই রক্তের চাপ নর্মাল কত থাকে আমরা জানি যে সিস্টোলিক প্রেশার, যেটা আমরা বলি ওপরে, সেটা হচ্ছে 120 এবং নিচে অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশার সেটা হচ্ছে 80। 120/80 এটা হলো নর্মাল প্রেশার। এর সঙ্গে ±15 আমরা মানে কম্প্রোমাইজ করতে পারি। তো হাই ব্লাড প্রেশারটা তাহলে এটা তো নর্মাল হলো। তা হাই ব্লাড প্রেশার যদি কারোর আসে 140/90, অর্থাৎ সিস্টোলিকটা 140 আর ডায়াস্টোলিকটা 90 বা তার থেকে বেশি, তাহলে আমরা সেটা বলতে পারি হাই ব্লাড প্রেশার। আর যদি তার থেকেও বেশি হয়, 180 বা 200 ওপরেরটা, নিচে 100 বা 120 বা 110, তাহলে আমরা সেটাকে বলতে পারি হাইপার টেনশন। এই অবস্থাটা কিন্তু বড় বিপদের, বড় ঝুঁকির। মানুষ অনেক সময় বুঝতেই পারে না যে আমাদের আজকে কত প্রেশার আছে। কারণ আমরা যে গতিময় জীবনে বাস করছি, সেই গতিময় জীবনে নানান রকম অ্যাংজাইটির, নানান রকম টেনশন, নানান রকম কনফিউশন, আমরা বিধ্বস্ত হই, বিপর্যস্ত হই। রোজ তো আর প্রেশার মাপা সম্ভব নয়, তাই বোঝা সম্ভব হয় না যে আমাদের প্রেশারটা এখন হাই আছে না নর্মাল আছে। তো ফলে কি হয়, এই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা দেখা দিতে পারে এবং মানুষ মৃত্যুর কোলে আশ্রয় নেয়। তো সেক্ষেত্রে আমরা যদি বলি যে হাই বিপির কি কোনো লক্ষণ থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় এর কোনো লক্ষণ থাকে না। তবে মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, ঘাড়ের পিছন দিকে ব্যথা করা, কিছু বিভ্রান্তি বা কনফিউশন তৈরি হওয়া, একটু এলোমেলো ভাব থাকে, মনের ভেতরে একটা বিরক্তি থাকে, তারপরে ঝাপসা দৃষ্টি, বুক ধড়ফড় করা, অল্পতেই ক্লান্ত হয়ে যাওয়া, নাক দিয়ে কখনো কখনো রক্তপাত হওয়া, এগুলো কিছু কিছু লক্ষণ থাকে হাই প্রেশারে। কারণটা কি, হাই প্রেশারের কারণটা কি? মূলত 3টে কারণ। একটা হচ্ছে গিয়ে আমাদের আনহেলদি ফুড হ্যাবিটস, আনহেলদি লাইফস্টাইল, আর একটি হচ্ছে জেনেটিক কারণ। তো এই 3টে কারণকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি তবে এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি ধীরে ধীরে। একদিনে নয়, প্রতিদিন কিন্তু অভ্যাস করতে হবে যে আজকে আমি এই স্টাইলটা বা আমার লাইফস্টাইলটা চেঞ্জ করলাম বা ফুড হ্যাবিটসটা চেঞ্জ করলাম, তাহলে কালকেই ঠিক হয়ে যাবে, এরকম না। তা এটা দীর্ঘদিন করতে করতে আবার কন্ট্রোল হয়ে যাবে। তো আজকে যেহেতু বলেছি খাদ্যাভ্যাস নিয়ে আলোচনা করব, তো সেই আলোচনাতেই আসি যে আমরা কি ধরনের খাবার খাবো আর কি ধরনের খাবার খাবো না।
প্রথমে নায়েরটাই বলি যে কোনটা খাবো না। যেটা খাবো না বাকিগুলো আমরা মোটামুটিভাবে নিশ্চিন্তভাবে খেতে পারি। তো কি খাবো না, প্রথম তালিকাতেই আসবে নুন। কাঁচা নুন তো একদমই খাবেন না। কাঁচা নুন রান্নাতেও যত কম ব্যবহার করতে পারবেন ততই ভালো, কারণ নুনের মধ্যে সোডিয়াম থাকে, সোডিয়ামটা আমাদের প্রেশারের ক্ষেত্রে ক্ষতি করে। আর কি খাবেন না, চর্বি বা ফ্যাট জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, কেক, পেস্ট্রি, মাখন ইত্যাদি থেকে দূরে থাকবেন। বেসিক্যালি মাছ খেলেও চর্বি জাতীয় মাছ একদমই খাওয়া চলবে না। আর খাবেন না কি প্যাকেটজাত দ্রব্য, যেগুলো আমাদের প্রসেসড করা হয়, প্রসেসিং করে রাখা হয়, দীর্ঘদিন রাখা হয়, সেই প্যাকেটজাত খাদ্য খাবেন না। আর কি খাবেন না, নেশা জাতীয় কোনো জিনিস, সে সিগারেটই হোক, সে মদই হোক, সে অন্য আদার্স কোনো নেশা জাতীয় দ্রব্য হোক, সেই নেশা জাতীয় কোনো কিছু খাবেন না। আর প্রথমেই বলেছি সোডিয়াম সম্পূর্ণভাবে বর্জন যত করবেন তত ভালো থাকবেন। এবার আমরা আসবো খাদ্য তালিকায়, তাহলে কী কী রাখবো, কী কী খেলে আমরা ঠিকঠাক থাকবো। প্রথমেই বলবো যে প্রচুর পরিমাণে শাকসবজি এবং ফলমূল খাদ্য তালিকায় রাখবেন। যেমন পালং শাক, কলমি শাক, শসা, লাউ, কুমড়ো, পটল, টমেটো, এই সমস্ত এই সমস্ত শাকসবজি রাখবেন। আর পটাশিয়ামযুক্ত খাবার খেতে হবে। পটাশিয়াম হাই প্রেশারের জন্য উপকারী বা বন্ধু বলতে পারি পটাশিয়াম। এই যেমন পটাশিয়াম কিসে বেশি থাকে, কলায় থাকে, ডাবের জলে থাকে, টমেটোতে থাকে। তাহলে এই জাতীয় ফলমূল আমরা ব্যবহার করবেন। এছাড়া আর কি কি ফলমূল আমরা ব্যবহার করতে পারি, আমলকি, নাশপাতি, পেঁপে, বেদানা, পেয়ারা, এই সমস্ত ফলমূল আমরা ব্যবহার করতে পারি। আর এই যে ফলমূলগুলো আপনারা খাবেন, কলা বলুন, মুসম্বি বলুন, কমলা লেবু বলুন, পাতি লেবু বলুন, এগুলোকে বলে সাইট্রাস জাতীয় ফুড। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, মিনারেলস আছে, এমনকি এগুলো কোলেস্টেরলকেও কন্ট্রোল করে। কোলেস্টেরলকেও থাকলেও সেগুলোকে রিমুভ করে দেয়। এবং এই জাতীয় ফল যদি আমরা সারা সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে খেতে পারি, অভ্যাস করতে পারি, তাহলে হাই প্রেশারের ঝুঁকি থেকে বা হাই প্রেশার হলেও সেটা থেকে আমরা নিজেদেরকে অনেকটা প্রতিরোধ করতে পারি। আর কি খাবেন, দই খাবেন। দই বলতে কিন্তু দোকানের কেনা দই না, যে ওপরে অনেকটা করে মাখন আছে, মোটাভাবে পড়ে আছে, সেটা নয় কিন্তু। আর মোষের দুধের তো অবশ্যই নয়। স্কিমড মিল্কে দিয়ে ঘরে পাতা টক দই খাবেন। এতে কি থাকে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম থাকে, যেটা কিন্তু হাই প্রেশারের জন্য উপকারী। আর কি খাবেন, গাজর খাবেন। গাজরে হাইক্লোরোজেনিক অ্যাসিড, ক্যাফিক অ্যাসিড থাকে। এগুলো কি করে, এগুলো ব্লাড ভেসেলকে রিল্যাক্স করায়। আর কি করে, কোনো রকমের এখানে ইনফ্ল্যামেশন হতে দেয় না। এগুলো খুব ভালো হয় যে যদি গাজরের জুস খাওয়া যায় বা গাজরের রস খাওয়া যায় বা স্যালাড হিসেবে এটাকে কাঁচায় গ্রহণ করা যায়, তাহলে গাজরও কিন্তু ব্লাড প্রেশারের জন্য খুব ভালো কাজ দেয়। পালং শাকের কথা আগেই বলেছি। পালং শাক কী করে, ভ্যাসোডাইলেটারে সাহায্য করে। ভ্যাসোডাইলেটার হচ্ছে কি, রক্তনালীগুলোকে ওপেন করে দেয়, খুলে দেয়, রক্তটা যাতে সহজভাবে প্রবাহিত হতে পারে, ধমনীর গাত্রে যাতে চাপ না বাড়ে। আর কি হয়, ব্লাড ভেসেলসের ইনার ওয়ালে যে মাসেলস আছে, সেই মাসেলগুলোকে স্টিফ করে না, একটু রিল্যাক্স করে দেয়। ফলে রক্ত পরিবহনে অসুবিধা দেখা দেয় না, সহজভাবেই ব্লাড সার্কুলেশন হতে পারে। আর একটি কথা বলবো, বিট বা বিটরুট, এটা অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে। যেমন বিপিকে কন্ট্রোল করে, তেমনি হার্টের হেলথও খুব ভালো রাখে। হার্টের হেলথকেও, কারণ ব্লাড প্রেশার বেড়ে আছে, তার হার্টের সমস্যা আসবেই, কারণ হার্টকেও তো পাম্প করতে হচ্ছে না, একই সঙ্গে হার্টেরও তো সমস্যা তৈরি হয়ে যায়, হার্টের উপরেও প্রচুর প্রেশার পড়ে। কলার কথা বলেইছি, কিন্তু কলার রোজ 2টো করে খাবে। 2টো করে কলা খেলে কি হবে, সোডিয়ামের মাত্রা কমে যাবে। আর এতে যেহেতু পটাশিয়াম বেশি পরিমাণে থাকে, সেহেতু এটা এক হচ্ছে প্রোটেক্ট করে হাই ব্লাড প্রেশারকে। আর একটা হচ্ছে ভ্যাসোডাইলেটরের ক্ষেত্রে এটা অপরিহার্য ভূমিকা নেয়, রক্তনালীগুলোকে খুলে দেয়, যাতে করে ব্লাড
খুব সহজভাবে যাতায়াত করতে পারে। আর একটা হচ্ছে রসুন। রসুন ভীষণ ভীষণ উপকারী। রসুন যদি 2 কোয়া রোজ সকালবেলা খালি পেটে একদম ঘুম থেকে উঠেই খালি পেটে খাবেন না। ঘুম থেকে উঠে সকালবেলা উঠে আগে জল খাবেন, 2 থেকে 4 গ্লাস মতো জল খাবেন, হালকা কুসুম কুসুম গরম জল খাবেন, খেয়ে আগে প্রাতঃকৃত্য সারবেন, তারপর এসে আবার একটু জল খেয়ে নেবেন, তারপর আপনি খেতে পারেন বা আর একটু পরের দিকেও খেতে পারেন। তো 2টো করে রসুন খেয়ে একটু কুসুম কুসুম গরম জল খাবেন, বা যারা এইভাবে রসুনটা খেতে পারবেন না তারা একটু ক্র্যাশ করে নেবেন, নিয়ে সেটা জল দিয়ে যেরকম করে আমরা ট্যাবলেট খাই ওইভাবেও খেয়ে নিতে পারবেন। আর রসুন কী করে, রসুন রক্তনালীগুলোকে সংকুচিত হতে দেয় না এবং রক্তের মধ্যে থাকা যে ফ্যাট বা কোলেস্টেরল এটাকে দূর করে, আর রক্তকে তরল রাখে রসুন। রসুনের অনেক গুণাগুণ আছে, কোনো একদিন রসুন নিয়ে আপনাদেরকে আলোচনা করব যে রসুন আমাদের কী কী উপকারে লাগে। আর কি খাবেন, ডিফারেন্ট টাইপ বেরিজ, সে ব্ল্যাকবেরি হোক, ব্লুবেরি হোক, সে স্ট্রবেরি হোক, যে কোনো টাইপের বেরিজ কী করে, আমাদের যে এগুলোর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি আছে সেগুলো আমাদের হার্টকেও সুস্থ রাখে এবং বিপিকেও কন্ট্রোল করে। তাই বেরি নিশ্চিতভাবে আপনি খেতেই পারেন। আর আমরা কি ব্যবহার করতে পারি, খাদ্য তালিকায় কি রাখতে পারি, পাম্পকিন বা কুমড়োর বীজ। কুমড়োর বীজ ভীষণ উপকারী। আমরা কুমড়োটা খাই আর কুমড়োর বীজ ফেলে দিই না, একদম না। কুমড়োর বীজ অবশ্যই রোজ ব্যবহার করুন। 8 থেকে 10টি পরিমাণ কুমড়োর বীজ যদি রোজ খেতে পারেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমিয়ে দেয়, ভীষণ উপকারী কুমড়োর বীজে। আর একটা জিনিস খুব খুব ভালো উপকার করে এবং খাদ্য তালিকায় রাখতে পারেন, সেটা হচ্ছে লাউয়ের জুস। সকালবেলা খালি পেটে যেমন আপনারা রসুন খাচ্ছেন, ওই রসুনটা লাউয়ের সঙ্গে মিশিয়ে নিয়েও খেতে পারেন। লাউটাকে জুস বানিয়ে নিলেন, সেই লাউয়ের জুসটা যে বানাবেন সেটার মধ্যে আপনারা পুদিনা পাতা দিতে পারেন, একটুখানি লেবুর রস দিতে পারেন, একটু কালো মরিচ বা যেটাকে আমরা গোলমরিচ বলি সেটাও 1-2 চুটকি বা 1 বা 2 পিঞ্চ ওর মধ্যে মিশিয়ে নিতে পারেন। রসুনটা খেলেন আর ওই জুসটাও ওর সঙ্গে খেয়ে নিলেন, তাহলেও কিন্তু খুব উপকার হবে। এই লাউয়ের জুসও কিন্তু খুব উপকার করে। লাউ হার্ট অ্যাটাকের জন্য ভালো এবং আমাদের বিপিকে কন্ট্রোল করে, তেমনি আমাদের পেটে গ্যাস বা হজমের জন্যও কিন্তু লাউ ভীষণ ভালো। তো এই লাউটা কিন্তু দেখবেন যেন মিষ্টি হয়, কোনোভাবে কটু বা তেতো যেন না হয়। তেতো লাউ বা কটু লাউ কিন্তু হিতে বিপরীত করে। আর একটা জিনিস খাবেন, এক্সট্রা ব্যবহার করতে পারেন বা করবেন না কথাই বলবো, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, একদম বিশুদ্ধ যে অলিভ অয়েল। এই অলিভ অয়েল কী করে, আমাদের খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরলটাকে কমায় এবং বিপিকে কন্ট্রোল করে। তো এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। তা আমরা বলি সর্ষের তেল থেকে একটু বেশি ব্যবহার না করাই ভালো। সর্ষের তেল একটু কমই খাবেন, ভাজা পোড়া এগুলো অবশ্যই কম খাবেন। যতটা পারবেন আপনারা বয়েলড ফুড খাবেন। প্রয়োজন মতো, দেখুন তেলও আমাদের শরীরে দরকার আছে, ঘিও আমাদের শরীরে দরকার আছে, চিনিও আমাদের শরীরে দরকার আছে, কিন্তু আপনাদের রোগ অনুযায়ী রোগ বুঝে যেটুকু মাত্রা সেটুকুই আপনারা ব্যবহার করবেন। আর সবশেষে বলবো যে লাইফস্টাইল, যেটা আমরা প্রথমে বলেছি কারণ, আপনাদের কারণ কি, যে একটা আনহেলদি লাইফস্টাইল, এই লাইফস্টাইলটা ঠিক করতে হবে। আর জেনেটিক একটা কারণ আছে বটে, কিন্তু আমি বিশ্বাস করি যে যোগাভ্যাস যদি আপনি প্রতিদিন করেন তাহলে আপনার জেনেটিক কারণও কিন্তু দীর্ঘদিন অভ্যাসের ফলে কন্ট্রোলে এসে যায়। তাই অবশ্যই আপনারা প্রতিদিন যোগাভ্যাস করবেন। আজকের আলোচনায় যোগাভ্যাস নিয়ে এলাম না, পরবর্তী আলোচনায় নিশ্চয়ই যোগাভ্যাস নিয়ে আমি আপনাদের সঙ্গে আবারও আসব। শুধু এটুকু বলবো, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন, নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন। এই কথা বলে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নেব। আর আপনারা এগুলো মেনে চলুন, মেনে চললে দেখবেন অনেকটা ভালো থাকবেন এবং আমাদের ফুড হ্যাবিটস থেকে ভীষণ প্রতিক্রিয়া দেখা দেয়, শারীরিক বিভিন্ন সমস্যা তৈরি হয়ে যায় আমাদের ফুড হ্যাবিটস থেকে। তো কী ধরনের খাদ্য খাওয়া উচিত একদিন সেটাও নিয়ে আমি আসবো, যে আমাদের ভোজন কেমন হওয়া উচিত, কখন কীরকম ভোজন করা উচিত। তো আসুন আজকে এই পর্যন্ত। সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন।
আমরা আরও একটা নতুন বছরে পড়ে গেছি। তো এই নতুন বছর সকলের ভালো কাটুক এবং আনন্দে কাটুক।